এই শহীদরা রক্ত না দিলে ইউনূস আজ জেলে থাকতেন, বলছেন ফুয়াদ। আমরা কোনো যুদ্ধের মধ্যে জড়াতে চাই না, বলছেন ফখরুল। জনগণ ভোট চাইছে না, কিভাবে বুঝলেন, ডক্টর ইউনূসকে খসরু। এবং সর্বশেষ জানাবো, অস্তিত্ব রক্ষায় পারমাণবিক অস্ত্রের হুমকি, ভারতের সামরিক আক্রমণ আসন্ন, পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। এই শহীদরা রক্ত না দিলে ইউনূস আজ জেলে থাকতেন, বলছেন ফুয়াদ। এই শহীদরা রক্ত না দিলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস আজ জেলে থাকতেন বলে মন্তব্য করেছেন এবি পার্টি সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। ডক্টর ইউনূসকে হাসিনার নির্যাতনের কথা মনে রাখতে বলেছেন তিনি। সম্প্রতি রাজধানীতে একটি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ফুয়াদ বলেন, আমার শত্রু কারা এবং আমার স্বার্থ কি, এর সাপেক্ষেই হচ্ছে আগামী দিনে বাংলাদেশের রাজনীতি তৈরি হতে হবে। সেই দায় ও দরদের রাজনীতিতে বাংলাদেশের দুই প্রশ্নে সবচেয়ে বড় ক্রিটিক্যাল ইস্যু হচ্ছে, আমরা কালেকটিভলি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন যারা করেছি তারা আওয়ামী লীগ প্রশ্ন কিভাবে হ্যান্ডেল করছি বা ডিল করছি। কারণ আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং 14 দলীয় ল্যাসপেন্সারদের যে মাফিয়া কার্টেল ছিল তারা স্বাভাবিক কোনো রাজনৈতিক দল না। যারা মনে করে থাকেন যে রাজনৈতিক দল আকারে ইন্টারন্যাশনাল কনভেনশন মোতাবেক যেই সিভিল পলিটিক্যাল রাইটস তারা প্রিভিলেজ আকারে পাওয়ার কথা ছিল তারা সেটা পাবেন। জাতিসংঘের মানবাধিকার রিপোর্টে যেটা বলা হচ্ছে, আওয়ামী লীগ রাজনৈতিক দল, তাদের নিষিদ্ধ করা যাবে না। তাদের কাছে প্রথম প্রশ্ন হচ্ছে, আওয়ামী লীগ রাজনৈতিক দলের সংজ্ঞায় পড়ে কিনা, সেটা আগে আদালতে আওয়ামী লীগকে প্রমাণ করতে হবে। এবি পার্টি সাধারণ সম্পাদক বলেন, যদি জনতার আদালতে, বাংলাদেশের গণ অভ্যুত্থানের পরবর্তী বাংলাদেশ 2-এর আদালতে এবং বিচারিক আদালতে আওয়ামী লীগ যদি প্রমাণ করতে পারে তারা রাজনৈতিক দলের সব সংজ্ঞা পূরণ করতে পারবে, তবেই রাজনীতিতে থাকার দ্বিতীয় শর্ত, দ্বিতীয় প্রশ্ন আসতে পারে। তিনি আরও বলেন, 1400 শহীদদের রক্ত দিয়ে দেয়ালে দেয়ালে আওয়ামী লীগের ভবিষ্যৎ লেখা হয়ে গেছে। ওই ভবিষ্যৎ কোনো কালো কালি দিয়ে মুছে দিয়ে আবার নতুন করে লেখবার প্রয়োজন হবে না। তাই প্রশ্ন হচ্ছে, আওয়ামী লীগ প্রশ্ন আমরা কিভাবে ডিল করব। এটাই হচ্ছে সম্মিলিত সিদ্ধান্তের জায়গা। এবং প্রধান উপদেষ্টার কাছে আমরা যখন দেখা করেছি বারবার বলেছি 4টা তদন্ত গণতদন্ত কমিশন গঠন করবার জন্য। তার ভেতরে আজকের ইনকিলাব মঞ্চ যাদের কথা বলছে, যাদের দাবি নিয়ে আজকে হাজির হয়েছে, তাদের প্রত্যেকের ব্যাপারে আমরা বলেছি শাপলা গণহত্যার জন্য গণতদন্ত কমিশন করতে হবে, পিলখানার গণহত্যার জন্য গণতদন্ত কমিশন করতে হবে। কিন্তু আমরা দুঃখজনকভাবে দেখলাম পিলখানা থেকে দায়িত্ব এড়িয়ে একটা প্রজ্ঞাপন দিয়ে যে কমিশন দেওয়া হয়েছে তার ক্ষমতা খর্ব করা হয়েছে। সেই মামলার প্রশ্ন আলোচনা করতে পারবে না, কোনো ফাইল রিকল করতে পারবে না, সাক্ষীদের তদন্ত করতে পারবে না। ঠিক এভাবে একই চক্রান্ত করে একটা আইওয়াসের কমিশন দিয়ে বাংলাদেশে আবার নতুন ষড়যন্ত্র হচ্ছে। আবার কোনো যুদ্ধের মধ্যে জড়াতে চাই না, বলছেন ফখরুল। মিয়ানমারকে মানবিক করিডোর দেওয়ার বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করা উচিত ছিল বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মানবিক করিডোর সম্পর্কে জনগণকে বোঝাতে গিয়ে বিএনপির মহাসচিব বলেন, গাজাতে এখন যুদ্ধ চলছে, সেখানে যাওয়া যায় না, কিন্তু জাতিসংঘ থেকে সেখানে খাবার ওষুধ পাঠাতে হলে জর্ডান অথবা মিশর থেকে রাস্তা তৈরি করে গাজাতে পাঠাতে হয়। তিনি আরও বলেন, ভালো কথা, মানবিকতার দরকার আছে। আমার কথা হচ্ছে, আজকে বাংলাদেশকে ওই জায়গাতে পৌঁছাতে হলে যে বাংলাদেশকে একটা হিউম্যান প্যাসেজ দিতে হচ্ছে, এটা অনেক বড় সিদ্ধান্ত। এই সিদ্ধান্তের সঙ্গে আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভবিষ্যতে এই অঞ্চলের শান্তি শৃঙ্খলা স্থিতিশীলতা জড়িত। সরকারের উচিত ছিল, দায়িত্ব ছিল বিষয়টা নিয়ে সব রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলা। তারা এটা না করে এককভাবে সিদ্ধান্ত নিয়ে নিচ্ছে। মানুষকে সাহায্য করার বিষয়ে বিএনপির কোনো আপত্তি নেই উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, কিন্তু এটা হতে হবে সব মানুষের সমর্থনে। আমরা আরেকটা গাজার পরিণতি হতে চাই না, আমরা যুদ্ধের মধ্যে জড়াতে চাই না, এখানে এসে অন্য কেউ গোলমাল করুক তা চাই না। একে তো রোহিঙ্গা নিয়ে সমস্যা আছি। জনগণ ভোট চাইছে না, কিভাবে বুঝলেন, ডক্টর ইউনূসকে খসরু। জাতীয় নির্বাচন এবং অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে বাংলাদেশের জনগণের চাওয়ার বিষয়ে প্রধান উপদেষ্টার দেওয়া বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দেশের পরিস্থিতি দেখে জনগণ অন্তর্বর্তী সরকারকে এখনও ভালো সমাধান মনে করছে। তারা অন্তর্বর্তী সরকারের বিদায় চাচ্ছে না এবং নির্বাচন নিয়ে তাড়া দিচ্ছে না। ডক্টর মোহাম্মদ ইউনূসের এই বক্তব্যের সমালোচনা করে পাল্টা প্রশ্ন রেখে আমির খসরু বলেন, জনগণ ভোট চাইছে না তা আপনি কিভাবে বুঝলেন। প্রধান উপদেষ্টার প্রতি ইঙ্গিত করে বিএনপির জ্যেষ্ঠ নেতা আরও বলেন, কোনো মহামানব এসেও ভোট ছাড়া গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারবে না। বিএনপি সহ প্রায় 50টি রাজনৈতিক দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন দাবি করেছে।
এর আগে কাতার ভিত্তিক সম্প্রচার মাধ্যম আল জাজিরার বৈশ্বিক নেতাদের সাক্ষাৎকারমূলক অনুষ্ঠান টক টু আল জাজিরায় বাংলাদেশ পরিস্থিতি ও নির্বাচন নিয়ে কথা বলেন প্রধান উপদেষ্টা। গতকাল রোববার মোহাম্মদ ইউনূস রিয়েল রিফর্ম অর জাস্ট আ নিউ রুলিং ক্লাস ইন বাংলাদেশ শিরোনামে এই সাক্ষাৎকারটি আল জাজিরার ওয়েবসাইটে প্রকাশ করা হয়। সেখানে ডক্টর ইউনূস বলেন, বাংলাদেশের পরিস্থিতি দেখে এখনো মানুষের মনে করে অন্তর্বর্তী সরকার তাদের জন্য ভালো সমাধান। তারা বলছে না অন্তর্বর্তী সরকারকে বিদায় দাও, তারা এখনই ভোট চাইছে না, কেউ তা বলছে না। আমরা সেদিকেই যাচ্ছি। আমরা এমন কোনো সমস্যার সম্মুখীন হইনি যেখানে জনগণ বলছে যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর করা হোক। তার এই বক্তব্য প্রকাশের একদিন পরই সাংবাদিকদের প্রশ্নের জবাবে আমির খসরু চৌধুরী বলেন, আপনাদের পরিষ্কারভাবে বলতে চাই, কোনো মহামানব এসেও ভোট ছাড়া গণতন্ত্র দিতে পারবে না। ভোটের মাধ্যমে জনগণ তাদের প্রতিনিধি নির্বাচিত করবে। তিনি বলেন, আমরা বিশ্বাস করি প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে যে প্রতিশ্রুতি ও বক্তব্য দিয়েছেন তার কোনো ব্যত্যয় হবে না। প্রধান উপদেষ্টা বিএনপির সঙ্গে আনুষ্ঠানিক সর্বশেষ বৈঠকের বক্তব্যকেই পুনরায় ঘোষণা দিয়েছেন। জুনের মধ্যে নির্বাচনের প্রশ্নে জাতীয় ঐকমত্য তৈরি হয়েছে। আমির খসরু আরও বলেন, আমরা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই। জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করে সরকার গঠন করতে রক্ত দিয়েছে। এই ত্যাগ কোনো মহামানবের প্রতিষ্ঠার জন্য নয়, কার্যকরী গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। অস্তিত্ব রক্ষায় পারমাণবিক অস্ত্রের হুমকি, ভারতের সামরিক আক্রমণ আসন্ন, পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী। কাশ্মীরের পর্যটকদের ওপর প্রাণঘাতী বন্দুক হামলার পর পাকিস্তানের প্রতিবেশী ভারতের সামরিক আক্রমণ আসন্ন বলে আশঙ্কা প্রকাশ করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ। পারমাণবিক অস্ত্রধারী প্রতিবেশী দুই দেশের ক্রমবর্ধমান উত্তেজনার মাঝে সোমবার এই আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। একই সঙ্গে অস্তিত্ব রক্ষার প্রয়োজনে পারমাণবিক অস্ত্র ব্যবহারের সম্ভাবনার কথাও জানিয়েছেন তিনি। গত মঙ্গলবার কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় 25 ভারতীয় ও এক নেপালি নাগরিকের প্রাণহানি ঘটে। এই হামলার ঘটনার পর হিন্দু সংখ্যাগরিষ্ঠ ভারতে ব্যাপক ক্ষোভের সূত্রপাত হয়েছে। পাশাপাশি মুসলিম সংখ্যাগরিষ্ঠ পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার দাবিও জোরালো হয়েছে ভারতে। কাশ্মীরের দশকের পর দশক ধরে স্বাধীনতাকামী বিচ্ছিন্নতাবাদীদের পাকিস্তান সমর্থন দিয়ে আসছে বলে অভিযোগ করেছে ভারত। হিমালয় অঞ্চল লাগোয়া ব্যাপক বিতর্কিত এই ভূখণ্ড নিয়ে প্রতিবেশী দেশ দুটি অতীতে দুবার যুদ্ধ করেছে। সোমবার ইসলামাবাদে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ বলেছেন, আমরা আমাদের বাহিনীকে আরও শক্তিশালী করেছি, সুতরাং এখন সামরিক আক্রমণ আসন্ন। সুতরাং এই ধরনের পরিস্থিতিতে কিছু কৌশলগত সিদ্ধান্ত নিতে হয়। আমরা সেসব সিদ্ধান্ত গ্রহণ করেছি। তিনি বলেন, কাশ্মীরের ঘটনাকে কেন্দ্র করে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের হুমকি ধামকি বাড়ছে। পাকিস্তানের সামরিক বাহিনী ভারতীয় হামলার সম্ভাবনা সম্পর্কে সরকারকে অবহিত করেছে। ভারতের এই আক্রমণ আসন্ন বলে মন্তব্য করলেও এ বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য দেননি তিনি। কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলার পর ভারত ইতোমধ্যে 2 সন্দেহভাজন হামলাকারীকে পাকিস্তানি বলে শনাক্ত করেছে। তবে ইসলামাবাদ এই হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে এবং নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছেন। খাজা আসিফ বলেন, পাকিস্তান উচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। তিনি বলেন, আমাদের অস্তিত্বের জন্য প্রত্যক্ষ কোনো হুমকি তৈরি হলেই কেবল পারমাণবিক অস্ত্রের ভান্ডার ব্যবহার করা হবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট ও সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।